হ্যালো ক্লাস 10 স্টুডেন্টস, আমি এর আগের দিন 12 নম্বর অধ্যায়ের গোলক সম্পর্কিত কিছু কয়েকটা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম 1 থেকে 6 পর্যন্ত। আজকে 7 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দেব। 7 নম্বর অঙ্কটাতে প্রথমে বলেছে, দেখো যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা খুবই সোজা অঙ্ক, যেহেতু ব্যাসার্ধ বলা আছে 2.1 সেমি, তাই সেক্ষেত্রে কত ঘন সেমি লোহা বের করতে গেলে কি বের করতে লাগবে, আমাদের লোহার গোলাটার আয়তন নির্ণয় করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি অঙ্কটা একটু করে রেখেছি। এই অঙ্কটা দেখো কিভাবে করা আছে। নিরেট লোহার গোলার আয়তন কত বলা আছে, 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আয়তনের সূত্র। নিরেট লোহার গোলার আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে 4/3 পাই এর মান হচ্ছে 22/7। এখানে কত বলা আছে, গোলক ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে, 2.1। তাহলে আর এর জায়গায় বসলো 2.1, তাহলে 2.1 তার কিউব, তার ঘন সেমি। সেখানে কাটাকাটি করলাম আমরা, এই অংশটা বাদ গেলাম, কাটাকাটিটুকু হয়েছে, এটা বাদ দিলাম। এটা তাহলে কত হলো, 4/3 22/7, 2.1 ইন্টু 2.1 তার কিউব, তার মানে 2.1 এর 3 বার গুণফল, তার 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। তাতে কত হলো, হচ্ছে কাটাকাটি গিয়ে হতো 88 ইন্টু 0.1 ইন্টু 4.41। নিচে গুণটা করা আছে, এখানে গুণটাতে কত হলো তাহলে 38.808 ঘন সেমি লোহা। অর্থাৎ নিরেট লোহার গোলার আয়তন কত বেরোলো, 38.808। তাহলে সেক্ষেত্রে নিরেট লোহার গোলাতে কত ঘন সেমি লোহা আছে, এত ঘন সেমি লোহা আছে। আর কি চেয়েছে অঙ্কটাতে চেয়েছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান একই রকম 2.1 তার বর্গ তার স্কোয়ার। তাহলে সেখানে ক্যালকুলেশন করে কত বেরোলো, 55.44 বর্গ সেমি। তাহলে এটা হয়ে গেল 7 নম্বর অঙ্ক। এবার আমরা যাব পরের অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তোমরা যখন অঙ্কগুলো করবে তখন বইটা সামনে নিয়ে অবশ্যই করবে, বই থেকে অঙ্কগুলো ভালো মতন দেখে নেবে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি নিরেট কথাটার অর্থ আমি আগের দিনই যখন ক্লাস নিয়েছিলাম তখন আগের দিনই বুঝিয়ে বলেছিলাম নিরেট আর ফাঁপা কথাটার মানে কি। নিরেট কথাটার মানে যার ভিতরে সম্পূর্ণ কোনো যে গোলকের ভিতরে কোনো জায়গা ফাঁকা নেই, অর্থাৎ আমরা যে লৌহ নিক্ষেপ বল প্রয়োগ করি সেই লৌহ নিক্ষেপ বলটি হচ্ছে নিরেট, কারণ তার ভিতরে কোনো জায়গা নেই, টোটালটাই লোহা দিয়ে তৈরি। তেমনি ফুটবলের ভিতরে জায়গা আছে, সেটা ফুটবলটা হচ্ছে ফাঁপা। তাই নিরেট আর লোহার ফাঁপার মধ্যে তফাৎটা বোঝা গেল। এবার বলছে কি, এখানে কি বলেছে অঙ্কটাতে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ব্যাস বলা আছে, এখানে সবসময় অঙ্কগুলো করার সময় খেয়াল রাখতে হবে ব্যাস বলা আছে না ব্যাসার্ধ বলা আছে। এই অঙ্কের ক্ষেত্রে কি বলা আছে, ব্যাস বলা আছে। ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। অঙ্কটা করার আগে আমি একটা তোমাদের যে ঘরের যে জিনিসটা তোমরা তৈরি করো সে সম্পর্কিত একটা আমি তো ছোট্ট তথ্য দিতে চাই। সেটা হলো, অনেকেই বাড়িতে রুটি খাও, রুটির বিভিন্ন গোলা তৈরি হয়। ধরো একটা রুটির গোলাতে 100 ঘন সেমি আটা আছে। রুটির গোলা, যে রুটি যে তৈরি হয় আটা থেকে, সেই আটার গোলাতে 100 ঘন সেমি আটা আছে। এবার সেই আটার থেকে তুমি বড় আটার থেকে ছোট ছোট অনেকগুলো আটার গোলা বানাবে। মনে করো সেই এক একটা আটা বানাতে 10 ঘন সেমি লাগে। কত ঘন সেমি লাগে এক একটা রুটি বানাতে, যে আটার গোলা ছোট আটার গোলাতে লাগবে হচ্ছে 10 ঘন সেমি। তাহলে বড় আটার গোলাটা কত ঘন সেমি, বড় আটার গোলাটা হচ্ছে 100 ঘন সেমি। আর ছোট যে সেখান থেকে আমি কেটে ছোট আরো আটার গোলা বানালাম সেটা হচ্ছে 10 ঘন সেমি। তাহলে সেই 100 ঘন সেমি দিয়ে কটা রুটি বানানো যাবে, 10টা রুটি বানানো যাবে। এই ক্ষেত্রে অঙ্কটাতে প্রথমে আমাদের কি করতে হবে, অঙ্কটাতে করতে হবে যে দেখ, নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 14 সেমি, সেটার প্রথমে আমরা আয়তন বের করব। এবার যে ছোট গোলকে আমরা ভাঙবো তার ব্যাসার্ধ কত বলা আছে, 3.5 সেমি। এবার আরেকটা গোলকের আয়তনটা বের করব। এবার বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা কতগুলো গোলক লাগবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 8 নম্বর অঙ্ক প্রথমে আমরা করব। এখানে আমরা ব্যাস কত বলা আছে, ব্যাস বলা আছে কত, 14 সেমি। তাহলে সীসার গোলার
সীসার গোলকের ব্যাস সমান 14 সেমি। 14 সেমি যদি ব্যাস হয় তবে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সবসময় হয় ব্যাসের অর্ধেক, 14/2 সেমি। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তন হবে, সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা কত হবে? 7 সেমি। 4/3 পাই আর কিউব অর্থাৎ 4/3 ইন্টু পাই ইন্টু 7 তার কিউব ঘন সেমি। এখানে আমরা আর এর মানটা পাইয়ের মানটা ভাঙালাম না। কেন ভাঙালাম না পরবর্তীতে বুঝতে পারবে। এবার আমরা কি করবে, সেখান থেকে কি বানাতে হবে? আমাদের ছোট গোলক বানাতে হবে। ছোট গোলক যেটা বানাবো, যে গোলকটা বানাবো তার ব্যাস কত বলা আছে? সেটা বলা আছে 3.5 সেমি বলা আছে। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি। সুতরাং আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে 3.5 তার কিউব ঘন সেমি। এবার একটু আগে যেটা আমি আটার গোলা দিয়ে বোঝালাম, মনে করো বড় আটার গোলা যেটা, সেটা এটা হচ্ছে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 100 ঘন সেমি বড় আটার গোলা। সেই বড় আটার গোলা থেকে কি বানাবো আমরা? ছোট ছোট আটার গোলা বানাবো। কয়টা বানাবো? কতখানি করে বানাবো? 10 ঘন সেমি। সেটা হচ্ছে এটা। তাহলে বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব আমরা? কতগুলো গোলক লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি আমরা গোলকের সংখ্যা কি করব আমরা? 4/3 পাই 7 তার কিউবকে 4/3 পাই 3.5 তার কিউব দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি হচ্ছে? 4/3 কাটা, পাই কাটা। সেই কারণে আমরা কি করলাম? আগে আমরা এখানে ক্যালকুলেশন করব না, একবারে শেষে ক্যালকুলেশনটা করব। তাহলে 7 কিউব মানে কয়টার সাথে গুণফল? 3টার সাথে গুণফল। আর 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার 3.5 এর দ্বিগুণ হচ্ছে 7। তাহলে এটা কাটলে কত হবে? এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2। তাহলে কটা হবে? 2 দুগুণী 4, 4 দুগুণী 8টি। তাহলে আমরা অঙ্কটা পেয়ে গেলাম উত্তর। আমাদের কি চেয়েছে? আমাদের এখানে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? আমরা উত্তর লিখে রাখবো 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। গোলক তৈরি করা যাবে। এটা হলো 8 নম্বর অঙ্ক। এবার আমরা পরের অঙ্কে যাই, 9 নম্বর অঙ্কতে যাই। 9 নম্বর অঙ্ক যাওয়ার আগে তোমরা নিজেদের বইটা খুলে নিয়ে দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে। 9 নম্বর অঙ্কটা বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? হিসেব করে লিখি। ছোট ছোট 3টি। এবার হচ্ছে আমি আগেরবার কি করলাম? আগে 8 নম্বর অঙ্কটাতে কি করলাম? যে বড় আটার গোলা থেকে ছোট ছোট আটার গোলা তৈরি করলাম। এবার আমরা কি করব? ছোট ছোট আটার গোলা থেকে একটা বড় আটার গোলা তৈরি করব, যার ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। ঠিক আছে? কি করব আমরা এই অঙ্কটাতে? ছোট ছোট যে আটার গোলা সেটাকে আমরা জড়ো করে মেখে বড় আটার গোলা তৈরি করব, তার ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি বলা আছে? এখানে কত সেমি করে বলা আছে? প্রথমটার কত বলা আছে? ব্যাসার্ধ 3 সেমি, পরেরটা বলা আছে 4 সেমি, আর তারপরে বলা আছে 5 সেমি দৈর্ঘ্যের 3টি নিরেট তামার গোলক। তাহলে প্রথমে আমরা অঙ্কটাতে লিখে নিই। কত নাম্বার অঙ্ক এটা? 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কটাতে কি লিখবো? 3 সেমি ব্যাসার্ধের 3 সেমি ব্যাসার্ধের
নিরেট তামার গোলকের আয়তন কত হবে 4/3 পাই 3 কিউব ঘন সেমি। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব না। 3 সেমি গেল, এরপরে কত বলেছে 4 সেমি। তাহলে 4 সেমি ব্যাসার্ধের নিরেট তামার গোলকের আয়তন 4/3 পাই 4 কিউব ঘন সেমি। এরপরে বলেছে 3 সেমি 4 সেমি, তারপরটা হচ্ছে 5 সেমি। 5 সেমি ব্যাসার্ধের নিরেট তামার গোলকের আয়তন 4/3 পাই কত হবে 5 কিউব ঘন সেমি। এবার এটা দিয়ে কি বানাবো আমরা? এটা দিয়ে আমরা বড় তামার গোলক বানাবো। যেই বড় তামার গোলকের এখন আমরা ধরি বড় তামার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে আমরা আর এর মানটা জানি না, আর তো এখানে জানি না, এই ক্ষেত্রে আমরা আর জানি। এখন আমরা কি করতে পারি? আমরা এই তিনটাকে যোগ করব, যোগ করে যেটা বের হবে সেটা হবে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই 3 কিউব 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। কারণ আমাদের একটু আগে বললাম আমরা এটা ধরো এটা তিনটে ছোট ছোট আটার গোলা, সেই তিনটে ছোট আটার গোলা দিয়ে আমরা বড় আটার গোলা বানালাম। তাহলে কি হবে? এই তিনটের যে যোগ আয়তনের যোগফল এই বড়টার আয়তনের কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? 4/3 পাই আর কিউব। এখান থেকে আমরা প্রতিটা থেকে কি করতে পারি? 4/3 পাই কমন নিতে পারি। তাহলে 4/3 পাই আমরা কমন নিলাম। এখানে কত হয়? 3 কিউব মানে 3 তিরিক্ষা নয় 3 নং 27। 4 কিউব মানে 4 4 16 4 16 64। আর 5 কিউব মানে 5 5 25 5 25 125। এখানে এবার দেখো সমান সমান চিহ্নের দুপাশেই যদি একই সংখ্যা থাকে বা একই রাশি থাকে আমরা তারা কেটে দিতে পারি। এই পাশে 4/3 কাটা, এই পাশে পাই 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 কাটা। তাহলে এখানে কত হচ্ছে? আর কিউব সমান যোগ করলে 5 4 9 7 16 6 হাতে 1 2 আর 1 3 6 3 9 2 11 1 হাতে 1 1 216 216 অর্থাৎ আর কিউব সমান 6 কিউব। তাহলে যদি দুপাশেই পাওয়ার সমান থাকে তাহলে পাওয়ারগুলো উঠে যায়। তাহলে আর এর মান কত হলো? 6। তাহলে আর এর মান কত বেরোলো এখানে? 6 সেমি। তাহলে কি লিখতে পারি আমরা? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে উত্তর আমরা লিখতে পারি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে? এরপরে 10 নম্বর অঙ্ক যাব আমরা। এবার আসবো আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। প্রথমে আমাদের গম্বুজটা বুঝতে হবে। গম্বুজটা কি জিনিস? গম্বুজটা হচ্ছে মনে করো একটা তরমুজকে যদি মাঝখান থেকে একদম মাঝ বরাবর যদি কেটে দিই, উপরের অংশটা হচ্ছে আমাদের গম্বুজ। সেরকমই অনেক জায়গায় স্থাপত্য শিল্পে সেরকমই অনেক জায়গায় তৈরি করা হয়। যেমন তাজমহলের উপরটা গম্বুজ আকৃতি, তাজমহলের উপরেরটা। অনেক রকম মন্দিরের উপরের অংশ, যেমন জল্পেশ মন্দির উপরের অংশটা গম্বুজ আকৃতি, সেটা হচ্ছে একটা গম্বুজের
উদাহরণ। তাহলে অর্ধ গোলাকৃতি, সবসময় গম্বুজ কি হবে? অর্ধ গোলাকৃতি হবে। অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। ভূমিতলের ব্যাস, নিচের ব্যাসটা কত বলছে? 42 ডেসিমিটার। গম্বুজটার উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে? এখানে একটা জিনিস তোমাদের বোঝার আছে, অঙ্কটাতে সবসময় এককগুলো দেখবে, ইউনিট এককগুলো দেখবে। এইখানে একক আছে ডেসিমিটারে, এখানে আছে বর্গমিটার। অর্থাৎ যে কোনো আমাদের হয় মিটার থেকে ডেসিমিটারে নেব, অথবা ডেসিমিটার থেকে আমাদের মিটারে নিতে হবে। যেইটাতে হোক আমাদের কনভার্সন করতে হবে, একক পরিবর্তন করতে হবে। এবার আমাদের গম্বুজের উপরিতল রং করতে কোথায় রং করব? গম্বুজের উপরিতল। অর্থাৎ উপরিতল রং করা মানে কোন জায়গাটা রং করব আমরা? বক্রতলে, গম্বুজের বক্রতলটা আমরা রং করব। যেমন জল্পেশ মন্দির যদি রং করি, আমাদের উপরিতল যদি রং করি জল্পেশ মন্দির উপরটা, তাহলে কোন জায়গাটা রং করব? উপরের অংশটা রং করবো, ভিতরের অংশটা রং করার যুক্তি নেই। সেই ক্ষেত্রে গম্বুজটার উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? তাহলে প্রথমে আমরা কি বের করবো? আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ এবং 42 ডেসিমিটার থেকে আমরা প্রথমে আমরা মিটারে নিয়ে নেব। তাহলে আমরা প্রথমে কি করব? গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার। 42 ডেসিমিটারকে মিটারে নিলে কি করতে হবে? ডেসিমিটার থেকে মিটারে গেলে উল্টা দিকে আসছি, কি করে গুনলে কি হয়? মিটারের পরে ডেসিমিটার। তাহলে আমাদের মিটার ডেসিমিটার, তাহলে ডেসিমিটার উপরে মিটারটা হচ্ছে, এই যে হাতে করে গুনছি আমি, মিটারের পরে গিয়েছে ডেসিমিটার। এবার ডেসিমিটার থেকে মিটারে আসছি, কয় ঘর আসছি? 2 ঘর। 2 ঘর দিয়ে মানে আসা মানে উল্টো দিকে আসা মানে 10 দিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে সেটা কত হবে? 42/10, সেটা কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। তাহলে 4.2 মিটার। এবার আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা একেবারে বের করে রাখি। ব্যাসার্ধ হবে 4.2/2, কত হবে? মিটার। এবার আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল, কারণ গম্বুজের কোথায় রং করবে? গম্বুজের উপরিতল, আর উপরিতল মানে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। যেহেতু এটা গম্বুজ মানে অর্ধগোলক, তাহলে কি হবে? 2πr²। তাহলে 2πr² মানে 2 × 22/7 ইন্টু কত হবে? 4.2কে 2 দিয়ে ভাগ, 4.2/2 তার হোল স্কোয়ার বর্গ মিটার। এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। এবার বক্রতলটা বের করার কারণ কি? আমাদের অঙ্কে বলেছে যে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? অর্থাৎ 1 বর্গমিটার রং করতে কত খরচ হয়? 35 টাকা। তাহলে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে রং করতে খরচ হবে কত টাকা? 2 × 22/7 ইন্টু 4.2/2 তার স্কোয়ার ইন্টু 35, এত টাকা। ঠিক আছে? এত টাকা আমাদের খরচ হবে গম্বুজের উপরিতল রং করতে। কারণ 1 বর্গমিটারে যদি 35 টাকা হয়, তো 2 বর্গমিটারে কি হবে? দ্বিগুণ হবে টাকা। তেমনি ভাবে এটা হবে, এই যে বক্রতল ক্ষেত্রফল যা আছে 2 × 22/7/4.2/2 তার হোল স্কোয়ার ইন্টু কত হবে? 35 টাকা। এত টাকা খরচ হবে। তাহলে এখানে আমরা কি করব? আমরা প্রথমে 2 × 22/7, 4.2কে 2 বার লিখে দিই, 4.2 ইন্টু 35, কত হবে? 7 দিয়ে কাটা যায়, 5 × 7 = 35, 2 দিয়ে এই 2 কাটা যায়, এই 2 দিয়ে এটা কাটা যায়, কত হয়? 11। এবার আমরা গুণ করে যেটা হবে সেটা বসাবো। কত হয় গুণ করলে? যেমন এটা হচ্ছে 11 দিয়ে 5 গুণ করলে 5 × 11 = 55। এবার 4.2 × 4.2 গুণ করতে হবে আমাদের রাফে। 4.2 4.2 2 × 2 = 4, 84, 4 × 2 = 4, 16, তাহলে 4 8 8 16 6 16 1 17, 2 ঘর 1 দশমিক 17.5
64। এটা গুণ করলে কত হবে? 55 গুণ করব, 55 গুণ করলে 4 5 20, 0 হাতে 2, 5 30, 2 32, 2 হাতে 3, 5 17 25, 3 88। তিনি একইভাবে কি হবে? 0 2 8 8, তাহলে 0 নামলো, 2 নামলো, 8 2 10, 8 8 16 17, 7 8 70 টাকা 20 পয়সা। তাহলে কত খরচ হবে? 970 টাকা 20.20 পয়সা। তাহলে উত্তর কি লিখতে পারি আমাদের? কি লিখব উত্তর আমরা? গম্বুজের উপরিতল রং করতে খরচ হবে 970 টাকা 20 পয়সা। তাহলে গম্বুজের উপরিতল রং করতে খরচ হবে 970 টাকা 20 পয়সা। তো হয়ে গেল এটা 10 নম্বর অঙ্ক। এবার আমরা 11 নম্বর অঙ্কের দিকে যাই। 10 হয়ে গেল। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখি আমরা। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি, 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। অর্থাৎ মনে করো যে কোনো একটা পাতটাকে গলিয়ে কি করা যায়? একটা গোলক বানানো যায়, তাই তো? মনে করো পাতটাকে একটাই পাত থেকে দুটা গোলক তৈরি হলো, দুটোই ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, প্রথমটার ব্যাস 21 সেমি, দ্বিতীয়টার ব্যাস বলেছে 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। যেহেতু ফাঁপা গোলক বলেছে, সেহেতু আমাদের এটা বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। কারণ পাতটা কোথায় লাগানো হয়? যেমন ফুটবলের চামড়া, ফুটবলের যে বাইরের যে চামড়া, সেটা হলো ফুটবলের চামড়াটার বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে? তেমনি ভাবে এই ধাতুর পাত থেকে যে দুটো ফাঁপা গোলক তৈরি করা হলো, তার প্রথমটার ব্যাস কত? 21 সেমি, পরেরটা হলো 17.5। তাহলে কি বের করতে হবে? গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাহলে পাতটা কোথায় লাগবে? পাতটা লাগবে বাইরের চারিদিকে, কখনো আয়তনে লাগবে না। তাহলে আমাদের কি বের করবো? আমাদের এখানে দুটোরই বক্রতলের ক্ষেত্রফল বের করব, বের করে অনুপাত বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। 11 নম্বর অঙ্ক। এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি বলেছে? প্রথমে হচ্ছে প্রথম ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? 21/2। ফাঁপা গোলকের প্রথম ফাঁপা গোলকের ব্যাস 21 সেমি। প্রথম ফাঁপা গোলকের ব্যাস 21 সেমি, সুতরাং ব্যাসার্ধ 21/2 সেমি। বক্রতলের ক্ষেত্রফল কি হয়? যেহেতু 4πr², ফাঁপা গোলকের যেহেতু পূর্ণ গোলক, তাই হবে 4πr², অর্থাৎ 4πr² মানে 21/2 তার বর্গ সেমি। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাস, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাস কত বলা আছে? 17.5 সেমি।
সুতরাং ব্যাসার্ধ 17.5/2 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 4 π 17.5/2 তার হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে এদের আয়তনের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের অনুপাত 4 π 21/2 তার স্কয়ার বাই 4 π 17.5/2 তার স্কয়ার। তাহলে এখানে 4 π কাটা যায়, 21/2 ইন্টু 21/2 উল্টে গেলে কি হবে? 2 ইন্টু 2 17.5 17.5, এখানে 2 2 কাটা, 2 2 কাটা। তাহলে কত আসলো? এখানে উপরে থাকলো 21 ইন্টু 21/17.5 ইন্টু 17.5। আমরা যদি উপরে দুটো 10 দিয়ে গুণ করি তাহলে পয়েন্টগুলো উঠে যাবে, উঠে গেলে কাটাকাটি করতে সুবিধা হবে আমাদের। এটাতে কাটলে কত হবে? 5 দুগুণে 10, এটা কাটলে হবে 35, এটা হবে 2, এটা হবে 35। এবার এখানে 3 দিয়ে কাটলে হবে 3 7 21, এটা হবে 5 7 35, 3 7 21, 5 7 35। তাহলে কত হবে? উপরে 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 বাই 5 5 25। তাহলে কত হবে? অনুপাত 36:25। তাহলে উত্তরটা লিখে নেবে। উত্তরটা হবে ফাঁপা গোলক দুটির আয়তনের ক্ষেত্রফলের অনুপাত। যেটা উত্তর আমাদের কি চেয়েছে প্রশ্ন তো চেয়েছে হচ্ছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু পাত লেগেছে তার অনুপাত। তাহলে ধাতুর পাতের অনুপাত 36:25। এরপরে আসবো 12 নম্বর অঙ্কে। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কি বলেছে? 12 নম্বর অঙ্কটা একটু ভালো মতন বুঝবে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলক তৈরি হলো, তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। অর্থাৎ একটা বড় গোলক থেকে আরেকটা ছোট একটা গোলক কেটে নেওয়া হলো। বড় গোলক থেকে ছোট গোলকটা এমনভাবে কেটে নেওয়া হলো যেন ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের তুলনায় বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। উল্টোভাবে বলতে পারি আমরা, বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের তুলনায় ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধেক হবে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম আমি আবার অঙ্কটা রিপিট করছি যে একটা ধাতব গোলক, বড় একটা ধাতব গোলক থেকে আমরা ছোট একটা গোলক কেটে নিলাম। কেটে নেওয়ার ফলে কি হচ্ছে যে ছোট গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফলের তুলনায় বড় গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ হবে। আবার কি বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এখান থেকে দেখো 12 নম্বর অঙ্কটা, বইটা তোমরা সবসময় পাশে রাখবে, কারণ বইটা আমার খাতার উপরে রাখা সম্ভব হচ্ছে না। বইটা দেখে দেখে তোমরা অঙ্কটা বুঝে করবে। ধরি প্রধান যে গোলক, বড় গোলক যেটা, যে গোলক থেকে আমরা ছোট গোলকটা কাটবো, সেই গোলক, বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে বক্রতলের
ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। এবার যে গোলকটা কেটে নিব অর্থাৎ ছোট গোলক, অর্থাৎ বড় গোলক থেকে যে গোলকটা কাটবো সেটা তো ছোট গোলক, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই ছোট হাতের r স্কয়ার। এবার অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে বলেছে যে এই যে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের তুলনায় দ্বিগুণ, অথবা বড় গোলকের তুলনায় ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে অর্ধেক। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 পাই ছোট হাতের r স্কয়ার সমান 4 পাই r স্কয়ার। এই যারা বুঝবে ভালো মতন, এটা হলো ছোট গোলকের, এটা ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সবসময় বড়টা কি হবে বড় হয়, ছোটটা কি হবে ছোট হয়। তো ছোটোর সঙ্গে দ্বিগুণ করলে কি হবে, আমরা বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে যখন আমরা এখানে গুণ আকারে 4 পাই গুণ আকারে আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, দুপাশ থেকে আমরা 4 পাইটা কেটে দিতে পারি। আবার আমরা কি লিখতে পারি r স্কয়ার সমান 2 ছোট হাতের r স্কয়ার। তাহলে r এর মান কত হবে, যদি স্কয়ারটার দিকে যায় তবে r স্কয়ার, তাহলে r ইজ ইকুয়াল টু √2r। বড় হাতের r সমান ছোট হাতের √2r। আমি এবার বইটা একটু কাছে নিয়ে আসছি। আমাদের পরের শেষের অংশটা কি বের করতে বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। কেটে নেওয়া অংশ কোনটা কাটলাম, আমরা ছোট গোলকটা কাটলাম, বড় গোলক থেকে কাটলাম। তাহলে বড় গোলকটার থেকে ছোট গোলকটা কাটলাম। তাহলে এবার আমরা কি করব, আমাদের বের করতে হবে হচ্ছে যে বাদবাকি যেটা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন মানে আমরা বড় গোলক থেকে ছোট গোলকটা কাটার পরে যে গোলকটা পেলাম, বড় গোলক থেকে ছোট গোলকটা কাটার পরে যে গোলকটা পেলাম তার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট গোলকটা কিভাবে বের করব, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন মানে কোনটা কাটলাম, আমরা ছোট গোলকটা কাটলাম, এটা তো কাটলাম। তাহলে কেটে নেওয়া অংশ বা ছোট গোলকের, কেটে নেওয়া অংশ বা ছোট গোলকের আয়তন 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। আর অবশিষ্ট অংশের আয়তন কি হবে, অবশিষ্ট অংশের অবশিষ্ট মানে কোনটা অবশিষ্ট থাকবে, যে বড় গোলক থেকে ছোট গোলকটা কাটার পরে যেটা থাকবে সেটা। তাহলে বড় গোলকটা কত হবে 4/3 পাই বড় হাতের r কিউব মাইনাস অবশিষ্ট কোনটা, এটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে ছোট গোলকটা, তাহলে 4/3 পাই স্মল r কিউব। এই জায়গাটা ভালো মতন বুঝবে। এখানে আমাদের উত্তরটা কি চেয়েছে, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশ কোনটা কাটলাম, বড় গোলক থেকে আমরা ছোট গোলকটা কাটলাম, সেটা কাটলাম, কেটে কত বেরোলো 4/3 পাই r কিউব। এবার অবশিষ্ট মানে কোনটা, বড় গোলক থেকে ছোট গোলকটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অবশিষ্টাংশ। তাহলে অবশিষ্টাংশ মানে কোনটা, এটা হচ্ছে বড় গোলক, এটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ যেহেতু r, তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। আর এটা হচ্ছে ছোট গোলকের আয়তন, তাহলে এটা থেকে এটা বড় গোলক থেকে ছোট গোলকটা বাদ দিলে সেটা কি পড়ে থাকবে, সেটা পড়ে থাকবে আমাদের অবশিষ্টাংশ। তাহলে এখান থেকে 4/3 পাইটা কমন নিলে কি পড়ে থাকবে r কিউব মাইনাস r কিউব। এবার আয়তনের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত সমান উপরে থাকবে 4/3 পাই স্মল r কিউব বাই 4/3 পাই
আর কিউব মাইনাস আর কিউব, এখানে 4/3 পাই, 4/3 পাইটা কাটা, তাহলে এখানে আর কিউব, এই আর বড় আর সমান কত, ছোট, এখানে আর কিউবটাই থাকবে, এখানে কি হবে, এটা বড় আর কিউব, সরি বড় আর কিউবের পরিবর্তে আমরা কি লিখবো, √2r, √2 ছোট আর তার কিউব মাইনাস আর কিউব, নিচে লিখছি আমরা এখানে আবার, উপরে থাকলো ছোট আর কিউব, এখানে কি হবে √2r কিউব, আমরা যদি √2r কিউব বের করি তার মানে কি হবে √2r ইন্টু √2r ইন্টু √2r, তাহলে এখানে আমরা √2 গুণ করলে কি 2, √2 গুণ করে কি পাই 2 পাই, 2 এর সঙ্গে √2 গুণ করে পাবো 2√2, আর কি থাকবে 3টা আর গুণ করলে হবে আর তার কিউব, তাই নিচে কি পাবো 2√2 আর কিউব মাইনাস আর কিউব, পাশাপাশি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, আর কিউব 2√2, এখান থেকে কি হয় আর কিউবটা কমন যাবে, তাহলে কি থাকবে 2√2 মাইনাস 1, এখান থেকে আর কিউব কমন গেলে কি থাকবে 2√2 মাইনাস 1, উপরে আর কিউব নিচে আর কিউব কাটা গেল, তাহলে কত হবে 1/2√2 মাইনাস 1, অর্থাৎ 1:2√2 মাইনাস 1, এটা হবে উত্তর। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, উত্তর আমরা লিখতে পারি যে আয়তনের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত 1:2√2 মাইনাস 1, এটা গেল 12 নম্বর অঙ্ক। এবার 13 নম্বর অঙ্কে আসি। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 13 নম্বর অঙ্কটা বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে, ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। ভূগোলক কোনটা, তোমরা মানচিত্র দেখেছো যেটা গোলাকার, সবাই সব স্কুলের ল্যাবে আছে, হ্যাঁ, যে গোলকটা আছে পৃথিবী বা ভারতের যে গোলক বা পশ্চিমবঙ্গ বলো যেটারই ভূগোলকটা আছে, যেটা ঘোরে, সেটা ঘোরার জন্য কি হয় উপরে একটা ছিদ্র থাকে নিচে একটা ছিদ্র থাকে, যেটা ক্লাম্প দিয়ে আটকানো থাকে গোলকটা, সেই যে দুটো ক্লাম্পের প্রতিটার কত হবে, বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ প্রতিটা কি হবে এক একটা গোলক হবে, প্রতিটা হবে এক একটা গোলক, সেই গোলকগুলো বাদ দিয়ে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। এবার ভূগোলকটা কি দিয়ে তৈরি হবে, একটা ধাতব পাত দিয়ে, ধাতব পাতটা ক্ষেত্রফলটা কি করে বের করবো আমরা, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে। এই বক্রতলের ক্ষেত্রফলটা বের করব, সেই বক্রতলের ক্ষেত্রফলের থেকে দুটো এই যে 0.7 সেমি দৈর্ঘ্যের দুটো গোলক বাদ দিব, বাদ দিলে আমরা কি পেয়ে যাব, যে ধাতব পাতের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এবার অঙ্কটা করি। তেরো নম্বর অঙ্ক, প্রথমে আমাদের কি বলেছে, এখানে বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ কত হবে, 14 সেমি, ভূগোলকটির ব্যাসার্ধ হবে 14 সেমি, আর ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেমি। এবার ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, 4 পাই
14 তার স্কয়ার সেন্টিমিটার। এবার ভূগোলকে কয়টা ছিদ্র আছে? দুটো ছিদ্র। দুটো ছিদ্র কি হবে? গোলাকার। দুটো ছিদ্রই কি হবে? গোলাকার। সেই গোলকের ব্যাসার্ধ কত? 0.7 সেমি। তাহলে কি লিখতে পারি আমরা? যে গোলকটির গোলাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল, যেহেতু দুটি বলা আছে তাহলে কি হবে? 2 ইন্টু পাই আর স্কোয়ার। কারণ 2 ইন্টু পাই আর স্কোয়ার কেন করলাম? ছিদ্র কথা, ছিদ্র হচ্ছে দুটি, আর পাই আর স্কোয়ার হচ্ছে গোলকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে কি হবে? 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার স্কোয়ার। কারণ এখানে বলা আছে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ভূগোলকটির ধাতব পাতের ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল, ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? 4 পাই 14 স্কোয়ার মাইনাস 2 পাই 0.7 তার স্কোয়ার। কারণ এই 2 পাই 0.7 স্কোয়ার বাদ দেওয়ার কারণ হচ্ছে এই দুটো হচ্ছে ছিদ্র। যে ছিদ্রটা তো ধাতব পাত থাকবে না, তাই তো? আমরা ভূগোলকটাতে দুটো ক্ল্যাম্প দিয়ে আটকানো থাকে, উপরে নিচে দুটো ক্ল্যাম্প দিয়ে তো আমরা ঘুরোই, তাই তো? সেই ক্ল্যাম্পটার জন্য এই জায়গাটা আমাদের লাগবে। সেই ক্ল্যাম্পে রাখা, এই ক্ল্যাম্পের জন্য এই জায়গাটা কি কোনো কি কমন যায়? আমরা এখানে 2 পাই কমন যাচ্ছে। 2 পাই কমন গেলে কি থাকে এখানে? 2 ইন্টু 14 ইন্টু 14 মাইনাস 0.7 ইন্টু 0.7। তাহলে ক্যালকুলেশনটা কি আসে? 2 ইন্টু পাই, তাহলে পাইয়ের মান 22/7। এখানে 14 ইন্টু 14 ইন্টু 2 করবো আমরা। 14 ইন্টু 14 করলে কত হবে? 196। 196 এর সঙ্গে 2 গুণ করব, কত হয়? 6 দুগুণে 12, 392। তাহলে 392 মাইনাস 7 7 49, 0.49। এখান থেকে 0.49 বিয়োগ যাবে, 9 থেকে 10 1, 4 আগে 5 থেকে 6 1, 391। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 391.61। 7 দিয়ে কাটলে হবে 391 6 1 না 5 1, এটা হবে 5 1। 7 দিয়ে কাটলে হবে 55.93। 5 7 35, 5 7 35, 55.93। 2 ইন্টু 22/7 ইন্টু 55.93। গুণ করব, গুণ করলে যেটা আসবে 55.93 এর সঙ্গে 22 দুগুণে 44 গুণ করো, গুণ করলে আসবে, এটা রাফি পরে করে নিবে, 2460.92। 2460.92। তাহলে এটা আমাদের কি চেয়েছে উত্তর? আমাদের উত্তর চেয়েছে হচ্ছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? উত্তর লিখব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল 2460.92। 2460.92 কি হবে? বর্গ সেমি। এরপরে আছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা একই অঙ্ক। 8 আর 14 একই অঙ্ক। 8 নম্বরে যা বলেছে 14 নম্বরে একই বলেছে, শুধুমাত্র অঙ্কের ফিগারগুলো আলাদা। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে
1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে আমরা কি করব, এই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন বের করব, তাকে দিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হবে গুলির সংখ্যা। ঠিক একই রকম অঙ্ক, 8 আর 14 একই অঙ্ক। দেখো আমি করে দিচ্ছি অঙ্কটা। প্রথমে লিখব কি, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলকের আয়তন 4/3π8 কিউব। 1 সেমি দৈর্ঘ্য, তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেটগুলির আয়তন হচ্ছে 4/3π1 কিউব ঘন সেমি। এবার আমরা কি করতে হবে, আমাদের নিরেটগুলির সংখ্যা বের করতে হবে। তাহলে নিরেট গুলির সংখ্যা বড় গোলকের আয়তনকে ছোট নিরেটগুলির আয়তন দ্বারা ভাগ করলে বেরিয়ে যাবে। কাটা গেল, তাহলে কত হবে, 8 কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8, আর 1 কিউব মানে শুধু 1 হয়। তাহলে কত হয়, 8 64, 64 ইন্টু 8, 4 32, 2 হাতে 3, 4 512টি। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, নিরেট গুলির সংখ্যা 512টি। তাহলে এটা তোমাদের এখন অধ্যায় 12 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমরা শর্ট প্রশ্নগুলো পরের দিন আমরা করে দেব। ঠিক আছে, আজকের মতন থাক।